নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আইপিএল 2026-এ কেকেআরের টিম নিয়ে। আইপিএল 2026-এর আগে যে মিনি অকশন হবে তাতে কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরের কীরকম অকশনের আগে কীরকম প্লেয়ার রিলিজ করা উচিত বা কী হতে পারে সম্ভাব্য সেই নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে বলে রাখি যে টিমটা গতবারে কিন্তু খুব একটা খারাপ ছিল না, পারফরমেন্স করতে পারেনি। বেঙ্কি আয়ারের উপর প্রচুর হয়তো অকশনের যে প্রাইসে ওকে বিট করেছিল, তো সেই প্রাইস ট্যাগটার উপর একটা প্রেশার এমনিতেই থাকে। আমরা দেখেছি ইন্টারন্যাশনাল ভালো ভালো প্লেয়াররাও সেই প্রাইস ট্যাগটাকে ওভারকাম করে উঠতে পারে না, তো তাই হয়তো পারফরমেন্স করেনি। তবে ও নিঃসন্দেহে ভালো প্লেয়ার। অকশনের আগে যা শুনছি ট্রেড হতেও পারে, যদি ট্রেড হয়ে যায় তাহলে তো এটা গেল। যদি ট্রেড না হয় ওকে রিলিজ করে দিয়ে অল্প প্রাইসে যদি ওকে বাইব্যাক করা যায় তাহলে ভালো হবে। তো আমরা দেখি আগের বছর কলকাতা নাইট রাইডার্সের টিমটা কেমন ছিল, প্রথমে আমরা সেটা একটু আলোচনা করে নিই। আগের বছর কেকেআর 6টা প্লেয়ার রিটেন করেছিল, তার মধ্যে রিঙ্কু সিং 13 কোটি, বরুণ চক্রবর্তী 12 কোটি, সুনীল নারিন 12 কোটি, অ্যান্ড্রে রাসেল 12 কোটি, হর্ষিত রানা এবং রমনদীপ সিং 4 কোটি করে এই প্লেয়ার রিটেন করেছিল। তো ওদের টোটাল খরচা হয়েছিল 57 কোটির মতো। 12×3 = 40, 57 কোটির মতো খরচা হয়েছিল। কিন্তু স্যালারি ক্যাপ অনুযায়ী ওদের 69 কোটি ডিডাকশন হয়েছিল, মানে এক্সট্রা 12 কোটি। এইবারের অকশনে কি 12 কোটিটা কলকাতা পাবে? আমার মনে হয় না পাবে বলে। যদি ওই প্রাইস ব্র্যাকেট কোনো প্লেয়ার রিলিজ করে, যেমন যদি রমনদীপ সিংকে রিলিজ করে তাহলে হয়তো কিছু, বা ট্রেড করে তাহলে কিছু হয়তো বাড়তি অ্যামাউন্ট পেতে পারে। কারণ রমনদীপ সিং 4 কোটির ব্র্যাকেট যে ছিল না, 4 কোটির ব্র্যাকেটে ছিল, কিন্তু তাকে রমনদীপ মনে হয় না বেশি কিছু কলকাতা 12 কোটি, ওই এক্সট্রা 12 কোটিটা ওইটা ডিফারেন্সটা থেকেই যাবে। এবার যে প্লেয়ারগুলোকে অকশনে কিনেছিল তাদের মধ্যে ভেঙ্কটেশ আয়ার আমরা সবাই জানি 23 কোটি 75 লাখ, কুইন্টন ডিকক 3.6, কুরবাজ 2 কোটি, অ্যানরিক নরকেয়ার 6.5, অঙ্কুশ রঘুবংশী 3 কোটি, বৈভব অরোরা 1.8 কোটি, বৈভব অরোরার পর মায়াঙ্ক মার্কন্ডে 30 লাখ, রমেন পাওয়েল 1.5 CR, মনীষ পান্ডে 75 লাখ, স্পেন্সার জনসন 2.8 লাখ, 2.8 কোটি, লবনীশ সিসোদিয়া 30 লাখ, আজিঙ্কা রাহানে 1.5 CR, অনুকূল রায় 40 লাখ, মঈন আলিয়া 2 CR, উমরান মালিক 75 লাখ। এবার আমরা এই অকশন পারচেসড প্লেয়ারদের মধ্যে আমরা যদি লিস্ট প্লেয়ারকে রেখে, মানে খুব কম যারা এফেক্টিভ হতে পারে বা হয়েছে, যারা পারফরমেন্স করেছে, আর ম্যাক্সিমামদেরকে রিলিজ করে দিই, তাহলে আমরা কাকে কাকে আগে রিটেন করতে পারবো আমরা দেখি। যতদূর দেখলাম যে উমরান মালিক মোটামুটি ফিটনেস করে প্র্যাকটিস শুরু করেছে, ম্যাচও টুকটাক খেলছে। তো উমরান মালিককে যদি কম টাকায় পেয়েছে, যদি রিটেন করে তাহলে 75 লাখ। আর অনুকূল রায় নিঃসন্দেহে ভালো ফিল্ডার এবং লেফট আর্ম স্পিনার এবং টুকটাক ব্যাটও করতে পারে, 40 লাখ ওই রকম প্রাইসে পাওয়া সম্ভব না। এই দুটোকে রিটেন করলাম। লবনীশ সিসোদিয়া খুব ভালো প্রসপেক্ট, উইকেট কিপার ব্যাটসম্যান। আগের বছর শেষের দিকে 1-2 ম্যাচ দিলে ভালো লাগতো, যাই হোক পাইনি। এবছর রিটেন করা উচিত 30 লাখে। ভালো পারফরমেন্স চলছে ওর ঘরোয়া ক্রিকেটে। তার সাথে সাথে আমরা বৈভব অরোরা লাস্টের দিকে কয়েকটা ম্যাচে এক্সপেন্সিভ গেল, তবুও আমরা ওকে চাইলে রিটার্ন করতে পারি 1.8 CR, অঙ্কুশ রঘুবংশী 3 CR। এই কটা প্লেয়ারকে আমরা যদি রিটার্ন করি
আর যদি মনে হয় মনীষ পান্ডে বা অজিঙ্কা রাহানে, আমার মনে হয় রাহানেকে রিটার্ন করা ঠিক হবে না, মনীষ পান্ডেকে 75 লাখসে যদি রিটার্ন করি, এই কটা প্লেয়ারকে রিটার্ন করে বাকিদেরকে রিলিজ করি যদি আমরা, ভেঙ্কি আয়ার 23.75 CR, কিউটিকে 3.6 CR, নরগিয়া 6.5 CR, স্পেন্সার জনসন 2.8 CR, গুরবাজ 2 CR, পাওয়েল 1.5 CR, রাহানে 1.5 CR, এই কটা প্লেয়ারকে আমরা যদি রিলিজ করি তাহলে আমাদের বাজেটে 41.65 CR অ্যাড হবে, তার সঙ্গে 5 লাখ মতো বাঁচাতে পেরেছে, মানে 41.7 CR মতো আমাদের বাজেট থাকে। এবার 5 কোটির মতো অ্যাড হবে, তাহলে 46.7 মতো আমরা বাজেট নিয়ে লড়তে পারব। 46.7 নিয়ে আমরা লড়ার আগে যদি আমরা সঞ্জু স্যামসনকে ট্রেড করি তাহলে আমাদের বাজেট থেকে 18 কোটি মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি প্রায় 28.70 লাখের মতো আমাদের বাজেট থাকে, মানে প্রায় অলমোস্ট 29 CR। এবার যদি আমরা সঞ্জু স্যামসনের ট্রেডের জন্য আমাদেরকে আঙ্ক্রিজ রঘুবংশী, রমনদীপ দুজনকে বা কোনো একজনকে ট্রেড করতে হয়, তাহলে আমরা সেই 5টা অ্যাড করতে পারবো। যদি কাউকে না ট্রেড করতে হয় আমাদের 29-এর মতো থাকবে, আর যদি দুজনকে আমাদের ট্রেড করতে হয় তাহলে আমরা 36 মতো 35.7 বা 36 মতো নিয়ে আমরা অকশনে যেতে পারব। এবার আমি ধরে নিলাম সঞ্জু স্যামসনকে আনতে গিয়ে রমনদীপ এবং আঙ্ক্রিজ রঘুবংশীকে আমরা ট্রেড করে দিলাম, তাহলে সেই অ্যামাউন্টটাও আমাদের বাজেটে অ্যাড হয়ে যাবে, মানে আমাদের এক্সট্রা সঞ্জু স্যামসনের জন্য 11 CR খরচা হচ্ছে, ঠিক আছে। তো এবার সঞ্জু স্যামসন এলো, ওরা দুজন চলে গেল, তাহলে আমাদের নেক্সট ইয়ার 11টা আমাদেরকে আগে ভেবে নিতে হবে কী হতে পারে। প্রথমে স্যামসন যদি আসে, স্যামসনকে আমরা ফার্স্ট 11টা আমরা ভাবি, সঞ্জু স্যামসনকে ওপেন করা হবে নিশ্চয়ই। আমাদের কাছে যেসব প্লেয়ারগুলো ফার্স্ট 11-এ খেলবেই, ফার্স্ট 12 ধরে চলি, স্যামসন খেলবে। আচ্ছা, 2 নম্বর পজিশনে ওর সাথে কে ওপেনার হতে পারে? আমার মতে লাভনীতকে চান্স দেওয়া উচিত, দেখা উচিত, অথবা আপাতত যে টিম আছে নারিন, আপাতত নারিনের নামটা লিখে রাখি। 3-এ কোনো প্লেয়ার নেই, আঙ্ক্রিজ চলে গেলে কোনো প্লেয়ার নেই। 4-এ আমরা ক্যামগ্রিনকে ট্রাই করতে পারি অকশনে কেনার জন্য, ক্যামরন গ্রিন যদি আমাদের বাজেটের মধ্যে চলে আসে, গ্রিন। 5-এ আমরা রিঙ্কুকে খেলাতে পারি। 6-এ রাসেল। 8-এ হর্ষিত রানা। 7টা এখন ফাঁকা রাখছি। 8-এ হর্ষিত রানা। 9-এ সিবি বরুণ। 10-এ উমরান। 11 ফাঁকা থাকছে, 12 ফাঁকা থাকছে। আমাদের এখন একটা বিদেশি প্লেয়ার নেওয়া যাবে। আমরা এতগুলো পজিশন রাখছি, ঠিক আছে। আমি ধরে নিলাম নারিন ওপেন করলো, লাভনীত 3-এ, তাহলে আমাদের এই পজিশনটা হয়ে গেল লাভনীত 3-এ। 7-এ একটা প্লেয়ার দরকার, রমনদীপ যদি থাকে ভালো, রমনদীপ যদি না থাকে আমার মনে হয় রাসেলকে 7-এ নামে ওই জায়গায় ডেভিড মিলার খুব সম্ভবত অবস্থানে যেতে পারে, মিলার বা ওই টাইপের ব্যাটসম্যানকে আমরা ট্রাই করতে পারি, ঠিক আছে। এবার 11 নম্বরে আমরা যদি এক্সট্রা পেস বোলার খেলাতে চাই, আমাদের কাছে বৈভব আছে, বৈভব, বা আমরা ব্যাটসম্যান যদি দেখি অনুকূল আছে, মনীষ পান্ডে আছে,
বা নতুন ব্যাটসম্যানের দেখে আমরা ট্রাই করতে পারি। এই মোটামুটি সম্ভাব্য 11 হতে পারে। মোটামুটি আমাদেরকে অকশনে আমরা যদি এই প্লেয়ারগুলোকে রিলিজ করি, আমাদেরকে একটা বিদেশি বোলার নিতে হবে। ভালো বিদেশি বোলার কে কে অকশনে থাকতে পারে আমার যতদূর মনে হয়, ইন্ডিয়ান যদি পেস বোলার মোহাম্মদ শামিকে যদি রিলিজ করে দেখা যেতে পারে, কম টাকা পেলে মোহাম্মদ শামিকে ট্রাই করা যেতে পারে। বিদেশি বোলারদের মধ্যে দেখতে হবে, রুরকি তো আগের বছর LSG-তে জয়েন করেছিল, এখন দেখতে হবে গাস অ্যাটকিনসন আছে নাকি। গাস অ্যাটকিনসন একটা ভালো বোলার হবে। টম, ইংল্যান্ডের টম একটা ভালো বোলার হতে পারে, টমকে যদি জশ টম। আর কে কে অপশানে থাকবে সেটা দেখে অ্যাডাম মিলনে বা ম্যাট হেনরি টাইপের কোনো বোলার আমাদের অকশন থেকে পারচেস করতে হবে। একটা ভালো বিদেশি ফাস্ট বোলার, একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার যদি পসিবল হয়, এবং 2-3টে ব্যাটসম্যান। ক্যাম গ্রিন অবশ্যই, ক্যাম গ্রিন হলে আমার বিদেশি ফাস্ট বোলারটা না নিলেও চলবে। ক্যাম গ্রিন আমার কিছুটা, একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার নিলে আমি ব্যালেন্সটা করে নিতে হলো, আমার একটা রাসেলের ব্যাকআপও হয়ে যাবে এবং আমার একটা রীতিমতো পারফেক্ট অলরাউন্ডার। আমরা এবার দেখতে হবে যদি স্যাম ক্যামলিনকে না পাই, স্যাম কারান যদি অকশনে অ্যাভেলেবেল থাকে, ওই টাইপের একটা আমার প্লেয়ার দরকার। ঠিক আছে, আগের বছর রহমান পাওয়েলকে নেওয়া হয়েছিল, রহমান পাওয়েল না করলো ব্যাটে, আবার বলিংটা ওর খুব একটা আমরি। তো এইভাবে আমরা কলকাতার অকশনটা দেখতে পারি। এবার দেখার যে কোচিং ম্যানেজমেন্টটা চেঞ্জ হয়েছে, এবার নতুন কে কে আছে তাদের ভাবনা চিন্তা কী। আর যদি সঞ্জু স্যামসন যদি সত্যি ট্রেড হয়ে আনতে পারে কে কে, খুব ভালো হবে, আমাদের অনেকটা প্রবলেম সলভ হবে। ক্যাপ্টেন, ওপেনার, ইন্ডিয়ান প্লেয়ার যে লিড করতে পারবে এবং একটা ব্র্যান্ড ভ্যালু আনতে পারবে রিঙ্কু সিংয়ের সাথে সাথে। যদি পিঙ্কি বেরিয়ে যায় আমাদের ব্র্যান্ড বলতে থাকলো রিঙ্কু, আর এদিকে কিছুটা ব্র্যান্ড বলুন আর হর্ষিত হয়েছে, তবে সেরকম ব্র্যান্ড হতে পারেনি। তো রিঙ্কুই মেন ব্র্যান্ড, তার সাথে যদি সঞ্জু হয় ব্র্যান্ড ভ্যালুটাও একটু বাড়বে। বা KL রাহুল, কেউ দুজনের মধ্যে একজনকে আনা উচিত, যদি আনতে পারে ভালো হবে। দেখা যাক KKR ভেঙ্কি মাইসোর বা যারা আছে তাদের ক্ষমতা কতটা, বা শুনছি তো সঞ্জু স্যামসন খেলতে চায় না রাজস্থান রয়্যালস। এবার দেখা যাক, অনেক রকম ব্যাপার আছে ভিতরে, অনেক প্রবলেমও থাকবে আনার ব্যাপারে, অনেক বাইন্ডিংসও আছে, অনেক রুলসও আছে। দেখা যাক সম্ভব নাকি। অনেকগুলো টিমে সঞ্জু স্যামসনের পিছনে পড়ছে, চেন্নাই পড়েছে, দিল্লি পড়েছে। তো দেখা যাক KKR ওদেরকে থেকে এগিয়ে সঞ্জু স্যামসনকে গ্র্যাব করতে পারে নাকি, এটা দেখার ইয়েতে থাকবো। আর আমাদের পকেট রিঙ্কু কিন্তু ভালো ফর্মে আছে, আমি আগের দিন বলেছিলাম ও মোটামুটি 48 বলে 108-এর একটা অনবদ্য ইনিংস খেলেছে। ওরকম ইনিংস আমরা ইন্ডিয়ান টিমের হয়ে এবং KKR হয়ে আগামী দিনে দেখতে যাই। ওই কনসিস্টেন্সি বজায় রাখতে পারলে রিঙ্কু সিং একটা মানে ভালো জায়গায় যাবে এবং আপকামিং সুপারস্টার হয়ে উঠতে বেশি দেরি থাকবে না। এই এসএ কাপটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি, ওখানে যদি সুযোগ পায় ফার্স্ট 11 এবং যেইভাবে ফিনিশ করতে আমি দেখলাম ওই ম্যাচটা, ওর যদি 50 to 70% ইন্টারন্যাশনাল ক্রিকেটও দেয়, দিতে পারে ওই ক্যাপাবিলিটি, তাহলে ও মানে ওয়ার্ল্ড ক্রিকেটে একটা বিরাট সুপারস্টার হয়ে উঠবে। এখন অবশ্য ফার্স্ট 11-এ চান্স পাওয়াটাই একটা প্রশ্ন চিহ্ন। দেখা যাক গম্ভীর এবং সূর্যকুমার কী ভাবছে ফার্স্ট 11 নিয়ে। এসএ কাপটা হলে ভাবি বুঝে, আর যদি এসএ কাপে ভালো পারফরমেন্স না করতে পারে, কিন্তু ব্যাকআপ যেভাবে রেডি আছে খুব তাড়াতাড়ি কিন্তু ফার্স্ট 15 থেকেও বেরিয়ে যেতে সময় লাগবে। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট এবং অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া। যে টিমটাই সিলেকশন হয়েছে কন্ট্রোভার্সি সাইডে রেখে আমাদের সবার উচিত ইন্ডিয়ান টিম সিলেক্ট হয়ে গেছে। ইন্ডিয়ান টিমে শোনা যাচ্ছে যে সুমন গিলের একটু শরীর খারাপ, দলিত ট্রফিতে এই বড় বড় প্লেয়ারগুলো খেলবে, শরীর খারাপ, ব্লাড টেস্টের, সুমন গিলের ব্লাড টেস্টের জন্য বলেছে। যদি কোনো সমস্যা হয় তাহলে সুমন গিল হয়তো দলিত ট্রফি মিস করবে। আবার এরকমও হতে পারে সুমন গিল দলিত ট্রফি মিস করলে দেখা যাক কেমন কি শারীরিক সমস্যা। যদি এশিয়া কাপ মিস করে তখন আবার
আলাদা আবার ভাবনা চিন্তা করবে বিসিসিআই, তখন সেই সব নিয়ে দেখা যাবে। এখন সবাই যেন ঠিকঠাক থাকে। আমরা যে টিম সিলেকশন করেছি বিসিসিআই, সেই টিম নিয়ে আমরা যেন এশিয়া কাপ চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড কাপে এগিয়ে যেতে পারি, সেই দিকে যেন ভালো হয়। এই ভাবেই যেন স্ট্রং একটা টিম আমরা বিল্ড করতে পারি এবং কম্বিনেশন ভালো সাজাতে পারি। দেখা যাক। তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত রইল। আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, এবং আরও এরকম ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখো। সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। টাটা, বাই বাই।